সময় সংবাদ সম্পর্কে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, আমরা এই 5 বছরে কতটুকু চাহিদা পূরণ করতে পেরেছি, দর্শক হিসেবে আপনার কি মনে হয়? ধন্যবাদ। পার্বত্য এলাকা বান্দরবানের এই যে রাজার মাঠে আজকে সময় সংবাদের পক্ষ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেজন্য সময় সংবাদকে ধন্যবাদ। এই যে পার্বত্য এলাকার যে উন্নয়নগুলো হচ্ছে সে সংবাদগুলো সময় টিভি আমাদেরকে দেখাচ্ছে, সেজন্য আমরা প্রতি মুহূর্তে বান্দরবানকে আমরা আরও আমাদের সবার উপরে দেখতে পাচ্ছি। তো আমরা আশা করবি এই যে পর্যটন শহর হিসাবে বান্দরবানের যে উন্নয়ন স্পটগুলো আছে, যে লুকানো স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলো থেকে যদি সময় সংবাদ গিয়ে তাদের সংবাদের মাধ্যমে এই পর্যটন স্পটগুলোকে আরও হাইলাইট করে, তাহলে হয়তো ফরেনাররা বাংলাদেশে আসতে পারবে এবং পাশাপাশি বান্দরবানের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে। পর্যটনটাও বিকাশ ঘটবে সেটি বলছেন আপনি। একজন ব্যবসায়ী, আপনি এখানে ব্যবসা বাণিজ্য করছেন, আমাদেরও ব্যবসা নিয়েও আমরা রিপোর্ট করে থাকি এবং নানা ধরনের সংবাদ প্রচার করে থাকি। এই 5 বছরে আমরা কতটুকু পেরেছি? আমরা দেখেছি আপনাদের সকাল 11টা নাগাদ হয়তো এই বিজনেস প্রোগ্রামটা অতি স্বল্প সময়ের জন্য সম্প্রচারিত হয়। আমরা বান্দরবান পার্বত্য জেলায়, আপনারা জানেন, পাহাড়ি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণ ফলজ এবং কৃষিজ পণ্য উৎপাদিত হয়। আমরা মনে করি আপনাদের সম্প্রচারের মাধ্যমে পার্বত্য এলাকার এই ফসলগুলো যারা উৎপাদিত করেন, কৃষিবিদদের, এদের কথাগুলো, এদের এই যে পণ্যগুলো যদি তুলে ধরেন, আমরা মনে করি এই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আমরা অনেক বেশি স্বনির্ভর হব এবং কৃষি দিক দিয়ে এগিয়ে যেতে পারবো ব্যবসার মাধ্যমে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো দর্শকের সঙ্গে কথা বলবো। এখানে আরো অনেক দর্শক রয়েছেন যারা সময় সংবাদ সম্পর্কে তাদের সুচিন্তিত মতামতটি দিবেন এবং আমাদের জন্য পরামর্শটি দিবেন। আমরা আসলে কিরকম আমাদের কাজ করছি সেটি তারা আমাদেরকে জানাবেন। আমরা যেটা জানি, এখানে বাঙালি সহ 13টি জনগোষ্ঠী বাস করে। আপনি একজন সমাজকর্মী এবং সচেতন মানুষ হিসেবে, সময় সংবাদের দর্শক হিসেবে, আমরা যে ধরনের সংবাদ প্রচার করছে এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করছে, আমাদের সফলতা আসলে কতটুকু, ব্যর্থতা কতটুকু, আপনি আমাদেরকে বলবেন। সময় টেলিভিশনের সংবাদ আমি নিয়মিত দেখি। তাৎক্ষণিক কিছু সংবাদ তারা পরিবেশন করে, এটা আমাদের জন্য খুবই উপকারে আছে। আমিও একজন সংবাদকর্মী হিসেবে আমি প্রায় সময় দেখি। তবে আমাদের বান্দরবান পার্বত্য জেলাটা হলো, যেটা বললেন, যে আমরা মনে করি যে এখানে বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, একটা বহুত্ববাদী সমাজের সূতিকাগার এই বান্দরবানটা। এই বহুত্ববাদী সমাজের আমাদের পরস্পরে আমরা সহ অবস্থানে খুব সহমত পোষণ করে চলি। আমাদের যে বর্তমান অসহনশীল একটা সমাজ সারা দেশে যে বিরাজ করছে, আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমাজটা, এই সমাজ থেকে দেশের মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বান্দরবানের দর্শকদের সাথে। আমরা এখন কথা বলবো যিনি এই বান্দরবান থেকে আমাদের সংবাদগুলো পাঠিয়ে থাকেন সময় সংবাদে, এস বাসু দাস, বান্দরবান প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। আপনি প্রত্যন্ত এলাকা থেকে সংবাদ সংগ্রহ করে পাঠান আমাদেরকে। এই সংবাদগুলো প্রচারের পর দর্শকদের যে অনুভূতি বা দর্শকদের মতামত কি থাকে আপনার কাছে, তারা কি বলেন? বান্দরবানের 7টি উপজেলার, বিশেষ করে থানচি, নাইকুংছড়ি সহ বিভিন্ন দুর্গম এলাকার সংবাদ আমরা সর্বপ্রথমেই কিন্তু সবার আগে প্রচার করার চেষ্টা করি এবং অধিকাংশ সময় কিন্তু সময় সংবাদেই পার্বত্য এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা সময় সংবাদেই কিন্তু দেখে, কারণ আমরাই সর্বপ্রথম কিন্তু সংবাদগুলো প্রচার করে থাকি। সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? বিশেষ করে পার্বত্য জেলার মধ্যে আমাদের আসলে সমতল এলাকার চাইতে পার্বত্য এলাকায় কাজ করাটা অনেক কঠিন এবং ব্যয়বহুল। তো আমি মনে করি আসলে পার্বত্য, বিশেষ করে বান্দরবান সহ পার্বত্য জেলাগুলোর সংবাদকে আরও প্রচার এবং প্রসারের জন্য আপনার লজিস্টিক সাপোর্ট বাড়ানো দরকার। আমরা নিশ্চয়ই সেটি সময় কর্তৃপক্ষকে আমরা জানাবো যেন এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকের কাছে অনুষ্ঠানে বান্দরবানের দর্শকের সাথে। আজ বিকেল 4টার সংবাদে আপনাদের সঙ্গে দেখা হবে কক্সবাজারের দর্শকের কাছে। সময় সংবাদ নিয়ে দর্শকদের মতামত জানাতে আজ বান্দরবান জেলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রতিদিনের রান্নার জন্য অপরিহার্য উপকরণ কাঁচামরিচের 91% নমুনার মধ্যেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রার কীটনাশকের উপস্থিতি পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এছাড়া বেগুন, টমেটো, শিম সহ বিভিন্ন সবজি ও শুটকিতে পেয়েছেন ক্ষতিকর মাত্রার কীটনাশকের অস্তিত্ব। আর বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার গ্রহণে
কিডনি, যকৃত ও অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্মদানেরও আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত আইন কার্যকরের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্যে কীটনাশকের অস্তিত্ব পরীক্ষা করতে শাকসবজি, ফল ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সম্প্রতি প্রতিষ্ঠানটির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরির গবেষকরা দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে সংগ্রহ করা সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এর মধ্যে কাঁচামরিচের 91%, বেগুন, টমেটো, শিমের 27% এবং শুটকির 33% নমুনায় রয়েছে কীটনাশকের উপস্থিতি। তবে আটা, ময়দা, চাল এবং আলুর মধ্যে কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কাঁচামরিচের 91% নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। শুটকির মধ্যে নিষিদ্ধ যে সমস্ত বালাইনাশক সেগুলো আমরা পাচ্ছি। বেগুন, বরবটি, সিম, করলা এই কয়েকটা সবজিতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গিয়েছে। এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণে নানা পরামর্শ দেন। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুটা মায়ের শরীরের ভিতরে বেড়ে উঠছে, মাসল, হাড় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। 2% লবণ পানিতে যদি আপনি শুটকি মাছটা ভিজিয়ে রাখে তাহলে এটা দেখা গেছে যে 30 থেকে 40% দূরীভূত হয়। সবজির ক্ষেত্রে যদি আপনি ট্যাপের পানিতে ধুয়ে নেন তাহলে এটা চলে যায়। তাদের মতে এ বিষয়ে অধিক গবেষণার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়াতে আইন কার্যকর সহ কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি দরকার। কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের একটা পলিসি থাকা দরকার। যেখানে নাকি আমদানিটা করা হয় সেখানে কিছু টেকনিক্যাল লোকজন বসানো। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। খাবার গ্রহণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। পোকামাকড় দমনের পাশাপাশি বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনে প্রাকৃতিক পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী। ফেরোমেন ট্র্যাপ, আলোর ফাঁদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের নাগরিক জীবন। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি গ্যাস স্টেশন, কল কারখানা সহ সব জায়গায় গ্যাসের অভাবে চলছে হাহাকার। তবে কবে নাগাদ এই গ্যাস সংকটের অবসান হবে তার কোনো সমাধান দিতে পারছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গ্যাস নিয়ে আজকে 4-5 দিন ধরে আমরা অনেক কষ্টে আছি, বাইরে থেকে জিনিস খেতে হচ্ছে কিনে এনে। গ্যাস না পেয়ে এভাবেই সমস্যার কথা জানালেন নগরীর আশকার দিঘির পার এলাকার বাসিন্দা ফারহানা রিমা। গত 4 দিন ধরে গ্যাস না থাকায় চরম বেকায়দায় পড়েছেন। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কিনে এনে পরিবারের সদস্যদের জন্য রান্নার কাজ কোনো রকমে সারছেন তিনি। শুধু নগরীর আশকার দিঘির পার নয়, হালিশহর, চকবাজার, বাকলিয়া, খুলশী, জামাল খান সহ নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় কয়েকদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এক টাইম হলে থাকলে তো একটা সমস্যা, দুটো টাইমে থাকতেছে না। এদিন সকাল 7টায় চলে যাচ্ছে আর আসতেছে না। যারা সার্ভিস হোল্ডার আছে ওদেরও ক্ষতি হচ্ছে, বাচ্চাদের স্কুলের ক্ষতি হচ্ছে, বাচ্চারা না খেয়ে যেতে হচ্ছে। নগরীতে চাহিদা রয়েছে 50 কোটি ঘনফুট গ্যাসের, কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 20 থেকে 23 কোটি ঘনফুট গ্যাস। সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। রাতের 3টার থেকে ভাই সিরিয়াল দিয়ে বসে থাকে, 2-2.5 ঘন্টা পরে সিরিয়াল দিয়ে গ্যাস পাওয়া যায় না, খুব সমস্যা। যাত্রীও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, কোম্পানিরও ইনকাম কম নিতেছে না। প্রতিদিন আপনার 10:30-10টার দিকে টোটালি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, আর 7টা থেকে সকাল 7টা 6:30 থেকে ক্রাইসিস শুরু, একদম একটানা থাকে রাত্র 12:30-1টা পর্যন্ত। গ্যাস সংকটের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বাকরাবাদ ভেঙে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠিত হয়েছে, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখনও চট্টগ্রামের গ্যাসের সমস্যার সমাধান হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দর্শক, জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি পাওয়ার 4 দিনের মাথায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে।
চট্টগ্রাম সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ এবং নেতৃবৃন্দ আমাদের পরিবারের প্রতি আমার প্রতি যে সহানুভূতি প্রকাশ করেছেন, প্রথমে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এটা বলতে চাই, আমি জাতীয় পার্টি করি এবং জাতীয় পার্টি একটি বড় দল, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল এবং জাতীয় পার্টির নেতা বেগম রওশন এরশাদ বিরোধী দলের নেতা, এবং জাতীয় পার্টি আগামী দিনে বাংলাদেশের রাজনীতি একটি নিয়ামক শক্তি। আমরা মনে করি যে দেশে আজকে জ্বালা পোড়াও, সন্ত্রাস এবং ভায়োলেন্সের রাজনীতির অবসান ঘটেছে। মানুষ এগুলো শান্তি চায়, সমৃদ্ধি চায়, পরিবর্তন চায় এবং গণতান্ত্রিক রাজনীতির প্রচলিত হোক, গণতান্ত্রিক রাজনীতির বিধিবিধান প্রচলিত হোক এবং গণতান্ত্রিক প্রথায় সরকার পরিবর্তন হোক, এটাই মানুষ চায়। এবং মানুষ চায় যে একটা নির্বাচনের পরে আবার 5 বছর পরে আরেকটি নির্বাচন হোক এবং এইভাবে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হোক এবং মানুষের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হোক। এটাই এখনকার গণতান্ত্রিক চেতনার মূল দাবি এবং আমরা সেই দাবির সাথে একাত্ম জাতীয় পার্টি। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে এবং জাতীয় পার্টি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে একটি নিয়ামক রাজনৈতিক শক্তি হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি আসলে বিশেষ একটা সময়ে যখন জাতীয় পার্টিতে ক্রান্তিকাল যাচ্ছিল, আপনি দায়িত্ব পালন করেছেন, হুট করে আপনার কিন্তু আজকে 4 দিন হয়ে গেল, আপনাকে অব্যাহতি দেওয়া হলো, সেটির প্রতিক্রিয়া? এটা নিয়ে আপনারা দেখেছেন যে অনেক কিছু প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া অনেক কিছু হয়েছে। আমি বলবো আমাদের পার্টি ঐক্যবদ্ধ আছে। আমাদের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ উনি সহ এবং পার্টির সংসদ দলের নেতা বেগম রওশন এরশাদ সহ পার্টির সমস্ত সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য, ওয়ার্কিং কমিটির সদস্য এবং সমস্ত জেলা কমিটি সহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট কাটিয়ে উঠবো, আমরা এটা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি জাতীয় এক থাকবে, অবিভাজ্য থাকবে এবং সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আবারও ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত প্রসঙ্গে। আমদানি কম না থাকলেও রাজধানীর কাঁচা বাজারে দাম কমছে না শীতকালীন শাকসবজির। ক্রেতাদের কাছে দাম বেশি হলেও বিক্রেতারা বলছেন স্বাভাবিক রয়েছে। আর সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছের বাজারেও। অন্যদিকে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। পশু আমদানি কমে যাওয়ার কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর পলাশী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ধরে ধরে সাজানো রাজধানীর কাঁচা বাজার। ডালা ভর্তি সবজি দেখে দাম কম মনে হলেও তুলনামূলক কমতি নেই কোনো সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় বাজারে বেগুন, শসা, টমেটো, মটরশুঁটিতে দাম বেড়েছে 5 টাকা। আর দাম কমেছে বাঁধাকপি, ফুলকপি, গাজর, শালগমের। বিক্রেতারা সবজির দাম হাতের নাগালে থাকার কথা বললেও মৌসুমে দাম কমানোর দাবি ক্রেতাদের। গত সপ্তাহের দাম তেমন একটা বেশি না, হয়তো কোনো আইটেমে 5 টাকা কমছে, কোনো আইটেমে 5 টাকা বাড়ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম মোটামুটি সাজেবের ভিতরে, মানে রেঞ্জের ভিতরে আছে। আর একটু কম হলে ভালো হতো। বাজার ঘুরে দেখা গেল কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বড় রুই মাছ বিক্রি হচ্ছে 150, কাতল 300 থেকে 350, শিং 800, কই 400, তেলাপোয়া 160 টাকা। আর প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2500 টাকা। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেড়েছে, আরো বাড়বে বলে জানান তারা। দেশি মাছ যেগুলো সেগুলোর দাম অনেক বেশি। মাছের দাম একটু 10 টাকা 20 টাকা বাড়ছে কেজিতে। এক সপ্তাহ পরে আর কি বাড়বে। যেখানে মাছ ছিল এখন তো ওখানে জমি জায়গাছে, আপনার যেখানে মনে করেন যে আপনার অনেক পানি ছিল এখন কমে গেছে। এদিকে 20 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 400 টাকা দরে, আর 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়। পশু আমদানি বেশি না হলে দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা। এরা কিনছিলাম আর কি 80 করে, আজকে এসে 380 করে কিনছিলাম, আজকে এসে 400 করে। তুলনামূলক একটু বেশি মনে হয়। গরুর দাম বেশি তো 400 টাকা কেজি বিক্রি করতে আসছি। তবে সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরার চাষিরা। চলতি মৌসুমে ভাইরাসজনিত কোনো রোগ আক্রমণ না করায় অন্য বছরের তুলনায় উৎপাদন হয়েছে অনেক বেশি, আর বাজারে দামও বেশ ভালো পেয়েছেন তারা। তবে সাফল্য অব্যাহত রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছেন চাষিরা। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন পরামর্শ সহ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ সহ জেলার 7টি উপজেলায় শত শত ঘেরে চাষ করা হচ্ছে হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি। দেশের 1/3 রপ্তানিযোগ্য চিংড়ি চাষ হয় এই জেলাতে। আধুনিক পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি ঘেরগুলোতে ভেটকি, ট্যাংরা, পার্শে ও রুই মাছ চাষ করা হয়। সমন্বিত পদ্ধতিতে একই জমিতে চাষ করা হয় ধান। চলতি মৌসুমে ভাইরাসে আক্রমণ না হওয়ায় উৎপাদন ও দাম বেশি পেয়ে খুশি চাষিরা। আমরা এই চিংড়ি চাষ করি, দেখা যাচ্ছে অল্প খরচের মধ্যে খুব বাম্পার ফলন। এবার কোনো ভাইরাস লাগেনি, এবার লাভবান হবে বলে আশা আছে। এই সাফল্য ধরে রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছে জেলার চিংড়ি চাষী সংগঠন। আমরা সুন্দরবনের রেণু যাতে পাইতে পারি তার একটা ব্যবস্থা করলে ভালো হয়। আরো বেশি তদারকি করার দরকার, বিশেষ করে মৎস্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো আরো বেশি মানুষের কাছে এসে নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করবে। আমরা দেখেছি যে আদানি চিংড়ি প্রকল্প যারা করেছেন তার সফলতা পেয়েছে। তবে জেলার মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন প্রকল্পের আওতায় চাষীদের উত্তম চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চিংড়ির উৎপাদন আমাদের বৃদ্ধির জন্য আমরা গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস, উত্তম চাষ ব্যবস্থাপনা আমরা চাষীদের মাঝে এটা প্রসার উদ্বুদ্ধ এবং সমাবেশ প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রচার করছি। জেলায় 66,000 হেক্টর জমিতে বাগদা ও গলদা চিংড়ি সহ মোট 76,000 হেক্টর জমিতে সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি অটোমোবাইল প্রতিষ্ঠান। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি প্রতিষ্ঠানের পণ্য বেশ কদর পাচ্ছে। পণ্যের প্রচারের পাশাপাশি বিক্রিও ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিন যত যাচ্ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তত বাড়ছে। নিত্য প্রয়োজনীয় স্টলের পাশাপাশি ক্রেতাদের আগ্রহ অটোমোবাইল স্টলগুলোতেও। অন্য বছরের মতো এবারও মেলায় অংশ নিচ্ছে বেশ কয়েকটি দেশি বিদেশি কোম্পানি। সবগুলো দেশি প্রতিষ্ঠান মেলায় মোটরসাইকেল বিক্রি না করলেও অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠান সমান তালে পাল্লা দিচ্ছে বিদেশি কোম্পানির সঙ্গে। মোটরসাইকেলের পাশাপাশি নামি দামি ব্র্যান্ডের গাড়ি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। দাম ও পরিচালন ব্যয়ের কথা মাথায় রেখে ক্রেতারা বেছে নিচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল ও গাড়ি। বেশ কয়েকটা কোম্পানি দেখতেছি, এর মধ্যে যেটা ভালো হয় আমরা একটা কম্পেয়ার করবো আর কি, লিটারে কতটুকু যাচ্ছে, কারণ আমাদের একটু খরচটা একটু দেখতে হয়। তো এই জন্য একটা গাড়ি, ছোট গাড়ি খুঁজতেছিলাম, কিছু ডিসকাউন্ট থাকে বা আদার কিছু ফ্যাসিলিটিস থাকে, তো সেই জন্য মূলত মেলা থেকে কালেকশন করা আর কি। মোটরসাইকেল বা গাড়ির ক্রেতা মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী। অংশ নেওয়া কোম্পানিগুলোর পণ্যের প্রচারের প্রধান উদ্দেশ্য হলেও মেলা উপলক্ষে ছাড়ের ব্যবস্থা রেখেছে। অনেকে ক্রেতাদের জন্য ঋণের সুবিধাও দিচ্ছেন। সবাই আসছে, দেখছে যে বাইকের কোয়ালিটি কেমন, তো সবাই বিবেচনা করছে এবং আমাদের প্রাইসটাও তুলনামূলক কম রেখেছি। প্রত্যেকটা বাইকে আমরা 5 ইয়ার্সের ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছি, 3 ইয়ার্সের ফ্রি সার্ভিসিং দিচ্ছি। প্রত্যেকটা চাহিদা আমরা একটা বাইকের মাধ্যমে ফিল আপ করার চেষ্টা করেছি। মেলা থেকে যত কাস্টমার আমাদেরকে বুকিং দিবেন আমরা কিন্তু ওনাদের জন্য 10,000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আমরা বিশেষভাবে ভায়োস, সিয়ারিস, আভাঞ্জা, ক্যামরি, RAV4 এসব গাড়িগুলো আমাদের তুলে ধরেছি এবার, এবং আমাদের নতুন মডেলও এসেছে RAV4 কোস্টার মার্কেটে। বিশেষভাবে মেলাতে সিডান ক্লাস গাড়িগুলোর বেশি প্রায়োরিটি থাকে, সব বড় স্তরের মানুষের ক্রয় ক্ষমতার মাঝে আসে। সেই হিসাবে আমরা গাড়িটাকে প্রাইসগুলো এভাবে ডিআইটিএফ স্পেশাল ডিসকাউন্ট প্রাইস নির্ধারণ করা হয়েছে। 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 3টি মোটরসাইকেল কোম্পানি ও একটি গাড়ি কোম্পানি অংশ নিচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম দিন আজ, আর এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। মাহবুব, জি আপনাকে ধন্যবাদ। সাপ্তাহিক ছুটির দিনের যে সুবিধাটি, সেই সুবিধাটি নিয়ে কিন্তু আজকেও এর আগে যে 3টি শুক্রবার ছিল সেই শুক্রবারের মতোই আমরা কিন্তু দেখেছি যে আজকেও পরিবার পরিজন সহ কিন্তু নগরবাসী যে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় কিন্তু আসছেন এবং মূলত আসলে গৃহস্থালির পণ্য সামগ্রী যেগুলো আছে বা ঘর সাজানোর যে পণ্য সামগ্রী, এই সমস্ত যে স্টলগুলোতে কিন্তু আসলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। দর্শক দেখতে পারবেন যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি মূলত আসলে চন্দ্রিমা উদ্যান লাগোয়া যে স্টলগুলো, সেই স্টলগুলোর সামনে দাঁড়িয়ে আছে। এখানে দেখা যাচ্ছে যে আসলে পণ্য সামগ্রীর যেগুলো আছে সেগুলোতে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা আসছেন এবং দেখছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গত দু একদিন ধরে আসলে শীতের প্রকোপ দেখা দিয়েছে। এই শীত পড়ার কারণে কিন্তু আসলে যে শীতের কাপড় বা শীতের পোশাক, যে কম্বল এবং যে
যে শীতের যে শীতবস্ত্র যেগুলো আছে এবং স্যুটের দোকানেও কিন্তু আমরা আজকে বেশ ভিড় দেখতে পেয়েছি এবং যে শীতের কারণেই আসলে এই সমস্ত পণ্যের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই সমস্ত দোকানের যারা অংশগ্রহণকারী বা দোকানি যারা তাদের সাথে কথা বলে জেনেছি যে গেল কয়েকদিনে কিন্তু আসলে এই সমস্ত পণ্যের বিক্রি বাট্টা বেড়েছে। সেই সঙ্গে আসলে গৃহস্থলের যে পণ্য শুক্রবার পরিবার পরিজন সহ মানুষ আসেন, তার ফলে আসলে দেখা যায় যে গৃহস্থলের পণ্যগুলোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ বেশি থাকে। বিশেষ করে গৃহিণীরা আসেন পরিবার পরিজন সহ, তারা কিন্তু আসলে গৃহস্থলের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য সেই সমস্ত পণ্যের কিন্তু দোকানে কিন্তু বেশ ভিড় দেখা যায়। তো এই ভিড় কিন্তু আসলে সকালবেলার এই ভিড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই বেলা যত বাড়বে আসলে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই ভিড়ও বাড়তে থাকবে এবং বেচা বিক্রিও বাড়বে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম দিনের সকালের খবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম দিনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে অলিম্পিক বিস্কিটের 48 নম্বর প্যাভিলিয়ন। বিশাল আকারের প্যাভিলিয়নের বাইরের অংশের সাজসজ্জার সঙ্গে ক্রেতারা অর্ধশতাধিক আইটেমের পণ্য ক্রয়েও উপভোগ করছেন আকর্ষণীয় মূল্য ছাড়ের সুবিধা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের স্টলটিতে বিস্কিটের পাশাপাশি বেশ কয়েক ধরনের আইসক্রিমও পাওয়া যাচ্ছে 25 থেকে 100 টাকার মধ্যে। বিস্কিট কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন 30 টাকা থেকে 90 টাকা পর্যন্ত মূল্য ছাড়। স্টলের কর্মকর্তারা জানিয়েছেন এবছর মেলায় প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের স্বার্থেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগে টেকসই এসএমই খাত গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সম্মেলনে শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এ খাতের অন্তরায়গুলো চিহ্নিত করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারলে রফতানি অনেক গুণে বাড়বে। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিবেশী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা মনে করেন, পারস্পরিক অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এসএমই খাতের আঞ্চলিক উন্নয়ন সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমই খাতের আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে 2005 সালে ভারতের কলকাতায় প্রথম সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু হয় দক্ষিণ এশীয় দেশগুলোর এসএমই ফোরাম। এরপর সদস্য 8টি দেশ বেশ কয়েকবার সভা করলেও দীর্ঘ 11 বছর পর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় দক্ষিণ এশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা সম্মেলন। সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির অঞ্চল হয়েও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের পরিমাণ মোট রপ্তানির মাত্র 5%। সম্মিলিত উদ্যোগে এই রপ্তানি অনেক বাড়ানো সম্ভব। দক্ষিণ এশিয়ার দেশগুলির সম্মিলিত উদ্যোগ অংশগ্রহণ টেকসই এসএমই খাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। পৃথিবীর উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির মধ্যে অঞ্চল অন্যতম, অথচ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ মোট রপ্তানি আয়ের মাত্র 5%। আমরা যদি নিজেদের মধ্যে বিদ্যমান বাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে আমাদের রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে। এই ধরনের সম্মেলন এ খাতের বিদ্যমান আঞ্চলিক বাধা দূর করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে আরো শক্তিশালী করবে। সাউথ এশিয়ান কান্ট্রিজ যেসব দেশগুলো রয়েছে মোটামুটিভাবে সবাই সঙ্গে ব্যবসা করতে পারে, সেইটা যাতে স্মল এবং মিডিয়াম যারা করতে পারে। বড়দের তো অনেক সুযোগ আছে, আমাদের সেই সুযোগ নেই। সেই সুযোগটা তৈরি করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এক্সপোর্ট ইম্পোর্ট যে প্রসিডিওরগুলো আছে সেগুলো সিম্পলিফাই করা দরকার। বর্ডারে মাল আটকে না থাকে, বর্ডার থেকে যাতে তাড়াতাড়ি মালগুলো ঢুকতে পারে, এইগুলোকে যাতে ফ্যাসিলিটেট করা যায় সেই জন্য আমরা একটা ওপিনিয়ন ফর্ম করার চেষ্টা করি। আমরা মনে করি এসএমইর আঞ্চলিক প্ল্যাটফর্ম ও যৌথ উদ্যোগ এক দেশ থেকে অন্য দেশে এসএমইর পণ্যের বাজার সম্প্রসারণ করবে। বাংলাদেশ টু নেপাল এন্ড নেপাল টু বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ 5টি দেশের 42 জন এসএমই উদ্যোক্তা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ নেন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কারখানা পরিদর্শনে গত 2 বছরে যে অগ্রগতি হয়েছে তাতে রানা প্লাজার মতো আর কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার সচিবালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, এখনো পর্যন্ত ৩,৬০৭টি পোশাক কারখানা পরিদর্শন করে ৪২টি কারখানা আংশিক এবং ত্রুটিপূর্ণ ৩৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ জেলায় কারখানা পরিদর্শনের অফিস খুলে নিয়মিত তদারকিও করা হচ্ছে। নিয়মিত এই পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া রপ্তানি আয় থেকে নিয়ে শ্রমিক উন্নয়নে তহবিল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। গার্মেন্টস সেক্টরের এই শিল্পের আমরা এই যে সমস্ত উদ্যোগ নিয়েছি, এই সমস্ত উদ্যোগের কারণে আমার চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর মতে যে আর কোন সেকেন্ড রানা প্লাজা হওয়ার সম্ভাবনা বাংলাদেশে নাই। ফ্যাক্টরি টু ফ্যাক্টরি অ্যাসেসমেন্ট করে মাত্র 37টা ফ্যাক্টরি আমরা পেয়েছি যে এগুলি 100% অযোগ্য, যে কোনো অ্যাকশন নিতে পারে, এগুলি আমরা টোটালি অফ করেছি। 23টা জেলা অফিস করে 9টি জেলায় আমরা বিলিয়ে কাজ আরম্ভ করছি, বাকি জেলাগুলোতে আমরা আগামীতে কাজ করব। শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রেখে যাতে আমরা আগামী দিনে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারি, আমাদের এক্সপোর্ট আমাদের বৃদ্ধি হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের অগ্রগতি বিবেচনায় নিয়ে রাজধানীর হাজারীবাগে অবস্থিত সব ট্যানারি কারখানাকে জরিমানা করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত নিয়মিত গণশুনানিতে এই দাবি জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান। এ সময় তিনি দাবি করেন, সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও নানা অজুহাতে সাভারে যাচ্ছেন না ট্যানারি মালিকরা। শুনানি শেষে পরিবেশ রক্ষা ও শিল্পের স্বার্থ বিবেচনায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজি হাশমি। একটা দিন বেশি থাকা মানেই হলো পরিবেশের আরো বেশি বিপর্যয়ের কারণ। যারা তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কম পানিশমেন্ট দেওয়া, তাদেরকেও পানিশমেন্ট দেওয়া, কারণ তারা চুক্তি অলরেডি লঙ্ঘন করছে। শিফটিং এর ব্যাপারে আমাদের দিক থেকে যতটুকু প্রেশার দেওয়া সেটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা জাতীয় একটা সিদ্ধান্তের বিষয় যে আমরা এখনই এটাকে বন্ধ করে দিব কিনা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2016 সালে সুবিধাবঞ্চিত 1500 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর গওহর রিজভী প্রধান অতিথি হিসাবে বিসিআইসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 254 শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইস্কান্দার আলী খান। শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এক্সক্লুসিভ বিজনেস পার্সনের পুরস্কার পেয়েছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক আবু আবেদ সাহের। বৃহস্পতিবার সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই সামিটে আবু আবেদ সাহের সহ আরো 15 জন শিল্প উদ্যোক্তাকে এসএমই খাতে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। রাজধানীর বিজয়নগরে হোটেল 71-এ এই সামিট অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উদ্যোক্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিবিএস কেবলস লিমিটেডের চতুর্থ ডিলার সম্মেলন 2014-15। বৃহস্পতিবার বসুন্ধরার কনভেনশন সেন্টারে পুষ্পাঞ্জলি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ডিলার সম্মেলন অনুষ্ঠানে বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন। পাশাপাশি সারা দেশ থেকে আসা বিবিএস কেবলস লিমিটেডের প্রায় 1000-এরও বেশি ডিলাররা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী ডিলারদের মাঝে বিভিন্ন দেশ ভ্রমণের বিমান টিকিট সহ নানা পুরস্কার প্রদান করা হয়। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে কম্পিউটার মেলার। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের,
এই যে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাজধানীর আগারগাঁওয়ে যে আইডিবি ভবন, বিসিএস কম্পিউটার সিটি বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট, আমি এখন সেখানেই অবস্থান করছি এবং এখানে 7 দিনের যে সিটি আইটি 2016 কম্পিউটার মেলা চলছে, আমি এখন সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানকার খবরাখবর জানার চেষ্টা করছিলাম। সকালে আমরা যখন মেলা প্রাঙ্গণে ঢুকেছি, এটি কিন্তু আসলে অন্যান্য 8-10টা মেলা কিংবা প্রদর্শনীর মতো না। এখানে এটা আসলে একটি বড় কম্পিউটার মার্কেট এবং এটার প্রত্যেকটি দোকানগুলোই আজকে একটি মেলার স্টল হিসেবে তারা উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটি স্টলে কিন্তু তারা তাদের পণ্য সামগ্রী তারা যে বিভিন্ন ধরনের মূল্য ছাড় এবং অফারের মধ্য দিয়ে তারা বিক্রির চেষ্টা করছেন। আমি আজকে সকালে এখন যে মঞ্চে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী মঞ্চ এবং এখানে কিছুক্ষণ আগে শিশুদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সব শিশুদের আঁকা চিত্রগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে এবং এর মধ্যে শিশুরা কিন্তু তাদের অবসরকালীন সময় কাটাচ্ছেন বিভিন্ন নাচ গান কবিতা আবৃত্তি এগুলোর মধ্য দিয়ে। মূলত সিটি আইটি 2016 এবারের আসরের যে মূল প্রতিপাদ্য সেটি ছিল ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার বিষয়ে এবং এখানে তারা আসলে এই কম্পিউটারের যারা কম্পিউটার মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে যে বিষয়টি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে যাচ্ছেন বা সোচ্চার করতে যাচ্ছেন অভিভাবকদের, যে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে প্রযুক্তির আওতায় আনা যায়, তারা যে পড়াশোনাটা করছে, তারা যে স্কুলে যাচ্ছে বা তারা যে বইগুলো পড়ছে সেগুলোকে কিভাবে আরও ডিজিটালাইজ করা যায় সেই দিকে কিন্তু তারা নজর আকর্ষণের জন্য চেষ্টা করছেন। এবং এখানে আমরা সকাল থেকে এসে দেখলাম প্রায় 3 শতাধিক শিশু কিশোর তারা এসেছেন এবং তাদের নির্ধারিত বয়সভিত্তিক যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং আঁকা চিত্রগুলোর মধ্যেও আমরা দেখেছি তাদের মধ্যে তারা যে কম্পিউটার গেমস খেলে, তারা স্কুলে গিয়ে তাদের বন্ধুদের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন ট্যাব নিয়ে আলাপ আলোচনা করে, সেইগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মার্কেট জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয়েছে এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু এই ধরনের পণ্য, কম্পিউটার অ্যাক্সেসরিজ কিংবা যেসব পণ্য রয়েছে সেগুলো কেনার ক্ষেত্রে দর্শনার্থীরা কিছুটা মূল্য ছাড়ও পাচ্ছেন। তো এজি মাহমুদ, আমার কাছে কম্পিউটার মেলা থেকে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী সংবাদগুলোকে আমরা আরও জানাতে পারবো। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে কম্পিউটার মেলা আর মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বেকারত্বের হার 5.1% নেমে এসেছে যুক্তরাজ্যে, যা গেল 1 দশকের মধ্যে সবচেয়ে কম। তবে সে তুলনায় মজুরির হার বাড়েনি দেশটিতে। দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। গেল বছরের ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত বোনাস সহ দেশটিতে সাপ্তাহিক মজুরির হার বেড়েছে মাত্র 2%। শক্তিশালী শ্রমবাজার গড়ে তোলার স্বার্থে মজুরি খাতের প্রবৃদ্ধি আরও বেশি হওয়া উচিত বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এদিকে বেকারত্বের হার কমে যাওয়ায় যুক্তরাজ্যে কর্মসংস্থানের হার বেড়ে দাঁড়িয়েছে 74%, যা 1971 সালের পর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি। বিশ্ববাজারে জ্বালানি তেলের আশঙ্কাজনক হারে দরপতন হয় মার্কিন তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। টানা কয়েক মাস ব্যারেল প্রতি তেলের দাম $30 নিচে থাকলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে এই প্রতিষ্ঠানগুলো। খুব শিগগিরই প্রতি ব্যারেল তেলের দাম $40 থেকে $60 উঠে না আসলে এমন অবস্থা তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা। এদিকে তেলের দাম কমে যাওয়ায় শেয়ার বাজারেও দরপতন হয়েছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর। এখনো পর্যন্ত পুঁজিবাজারের সর্বোচ্চ 70% পর্যন্ত দর হারিয়েছে মার্কিন তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান ডেভন এনার্জি। চীনের ধীরগতির প্রভাব থাইল্যান্ডের অর্থনীতিতে পড়লেও আপাতত সুদের হার কমানোর কোনো প্রয়োজন নেই বলে মনে করছে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব থাইল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করে থাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভিরাথাই শান্তিপ্রভাব আরও বলেন, চীনের ধীরগতির স্বল্পমেয়াদী প্রভাব থাই অর্থনীতিতে পড়বে। সেক্ষেত্রে দুদেশের বাণিজ্যিক সম্পর্কেই সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। চাহিদা বাড়ায় ভোক্তা খরচ বাড়ছে পণ্য বিক্রি, চাঙা হচ্ছে উৎপাদন খাত। সেই সাথে ব্যক্তি এবং সরকারি খাতে বিনিয়োগও বাড়ছে। তাই আপাতত দেশের অর্থনীতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। 2015 সালের জন্য প্রবৃদ্ধি 2.8% নির্ধারণ করেছিল ব্যাংক অব থাইল্যান্ড। গেল বছরের শেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা হয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক মর্গান স্ট্যানলি এবং ব্যাংক অব আমেরিকার। 2015 সালের শেষ প্রান্তিকে ব্যাংক অব আমেরিকার মুনাফা 2014 সালের একই সময়ের তুলনায় 10% বেড়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই ব্যাংক এ সময়টায় আয় করেছে $300 কোটি। একই সময় মর্গান স্ট্যানলির মুনাফা হয়েছে $90 কোটি। এছাড়া এ সময় কমেছে ব্যাংক দুটির খরচের পরিমাণও।
অথচ 2014 সালের একই সময় প্রতিষ্ঠানটি $160 কোটি লোকসান গুলেছিল। আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে চলতি বছরের প্রথমার্ধে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা হবে এই প্রতিষ্ঠান দুটির, এমনটাই প্রত্যাশা ব্যাংক কর্তৃপক্ষের। দর্শক, আবারও জেনে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বিভিন্ন সবজিতে ক্ষতিকর মাত্রার কীটনাশকের অস্তিত্বে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশের মানুষ, মাঠ পর্যায়ে কঠোর নজরদারির তাগিদ, সচেতন থাকার পরামর্শ কৃষিমন্ত্রী। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের নাগরিক জীবন, বাসাবাড়ি থেকে কলকারখানা সব জায়গায় হাহাকার, কোনো সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। চিংড়ি চাষ করে সাফল্য পেলেন সাতক্ষীরার চাষিরা, অব্যাহত রাখতে মৎস্য বিভাগের সহযোগিতা কামনা, উদ্যোগ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। এবং রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে মাংসের দাম, নাগালের বাইরে মাছ, এখনো দাম কমছে না শীতের সবজির। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।